হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, দশম শ্রেণী যে 4 নম্বর চ্যাপ্টার আয়তঘনের এর 23 দাগের পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার দেখো 24 দাগের থেকে শর্ট কোশ্চেন্সগুলো বলছে, একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেন্টিমিটার এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে বাক্সটার ভিতরের দিকের উচ্চতা জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে ধরে নেবে, ধরি বাক্সের ভিতরের উচ্চতা সমান এইচ সেমি। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা কি জানি আয়তনের সূত্র কি হয়, যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দেখো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কি হয়, ক্ষেত্রফল হয়। তার মানে আয়তনের সূত্র আমরা ক্ষেত্রফল গুণিত উচ্চতাও কিন্তু বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে শর্ত অনুসারে লিখবে। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো ক্ষেত্রফল কত দেওয়া আছে, 88। তাহলে ক্ষেত্রফল গুণিত উচ্চতা এইচ, তার মানেই কি আয়তন। ঠিক আছে, বা এইচ সমান, তাহলে দেখো 440 বাই হচ্ছে কি 88, কাটাকাটি করবে, দেখো একবারই চলে যাবে 5। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত না 5 সেন্টিমিটার। তাহলে অপশান বি। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে, যে একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। বলছে ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কতগুলো। ঠিক আছে, তার মানে কি না 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ আর 2 মিটার পুরু। তাহলে এই আয়তনের তক্তা কতগুলো রাখা যাবে না, কার ভেতরে, একটা এমন গর্ত যার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 12 মিটার আর গভীরতা হচ্ছে 16 মিটার। তাহলে কি এটা ডিভাইড করে দিলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিখবে 2 দাগে যে তক্তার সংখ্যা সমান, তাহলে দেখো, তাহলে যে গর্তটা তার আয়তন কত না 40 গুণিত 12 গুণিত 16, আর তক্তার সাইজ দেখো বলে দিয়েছে 5 গুণিত 4 গুণিত 2, এটা আয়তন। তাহলে এত টি। 5 8 40, 4 3 12, 2 8 16, 3 8 24, 8 24 192। ঠিক আছে, তাহলে অপশান এটাও বি। আচ্ছা দেখো 3 দাগের কি বলেছে, যে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 256 বর্গমিটার আর ঘনকটার আয়তন জানতে চেয়েছে। দেখো পার্শ্বতলের সংখ্যা কটা না 4টে। ঠিক আছে, পাশাপাশি যে তলগুলো আছে আর কি, ভূমির তলগুলো বাদ দিয়ে। আচ্ছা এবার দেখো, তাহলে এখানে ধরে নেবে যে ঘনকে ধরি, ঘনকের প্রতিটি ধার সমান এ মিটার। ঠিক আছে, তাহলে এবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো ঘনকের পার্শ্বতলগুলো কি হয়, বর্গাকৃতি হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার, মানে এ স্কয়ার বর্গমিটার। তাহলে একদম শর্ত অনুসারে লিখে দাও। দেখো কখানা পার্শ্বতল বলেছে, 4টে। তাহলে একটা পার্শ্বতলের ক্ষেত্রফল এ স্কয়ার, 4টের জন্য কি 4 স্কয়ার। দেখো 256 বলিয়ে দিয়েছে, বা এ স্কয়ার সমান হচ্ছে 256/4, তাহলে হচ্ছে কত 64। ঠিক আছে, বা এ সমান হবে কত √64, তার মানে 8। তার মানে ঘনকের এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার করে। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 8 মিটার। ঠিক আছে, এবার দেখো আয়তন বার করবে। তাহলে ঘনকের আয়তন, দেখো ঘনকের আয়তনের সূত্র কি না, বাহু তার হোল কিউব, তার মানে 8 তার হোল কিউব, এত ঘনমিটার। 8-এর কিউব করলে কত হয়, 512 ঘনমিটার। ঠিক আছে,
দেখো 4 দাগেরটা কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 1:27। তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, তাহলে দুটো যেহেতু আলাদা ঘনক, তাহলে বাহুর দৈর্ঘ্য ধরে নাও। তাহলে লিখবে, ধরি ঘনক দুটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ একক ও বি একক। ঠিক আছে, তাহলে এবার দেখো আয়তন কি, প্রথমটার যে আয়তন কত হবে, এ কিউব ঘন একক, আর দ্বিতীয়টার আয়তন কত হবে, বি কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে একদম শর্ত অনুসারে লিখে দাও। তাহলে যেহেতু দেখো আয়তন অনুপাত বলেছে, তাহলে এ কিউব বাই বি কিউব সমান হচ্ছে কি 1/27। ঠিক আছে, 1:27 মানে, তাহলে বা এ বাই বি তার হোল কিউব সমান দেখো ওই যে 1/27, যেটা আমরা 1/3 তার হোল কিউব বলতে পারি। ঠিক আছে, বা তাহলে দেখো, তাহলে এখানেও মাথায় দেখো 3, এখানেও মাথায় 3 কি কাটে যায়, তাহলে এ বাই বি সমান হচ্ছে 1/3। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে জানতে চেয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি 6a²। আর যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য বি হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 6b²। ঠিক আছে, তাহলে এবার অতএব, তাহলে 6a² বাই 6b² সমান কত হবে, দেখো অনুপাত জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো 6 আর 6 কিন্তু কেটে যায়, তাহলে হচ্ছে কি a² বাই b²। দেখো a² বাই b² মানে কি এ বাই বি তার হোল স্কোয়ার। এদিকে দেখো এ বাই বি এর মান কিন্তু পেয়ে গেছে এখানে, তাহলে 1/3 তার হোল স্কোয়ার সমান 1/9। ঠিক আছে, তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান কত, 1:9। ঠিক আছে, তাহলে কত দাগে না, সি এর দাগের অ্যান্সার। আচ্ছা দেখো 5 দাগেরটা কি বলেছে, বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেও ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরে নেবে। ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান এ একক। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সূত্র কি না 6a² বর্গ একক। ঠিক আছে, আবার এখানে দেখো দেয়া আছে যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক, তাহলে বলতে পারি এস সমানই কি 6a²। ঠিক আছে, এবার দেখো আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি বাহুর দৈর্ঘ্য এ করে হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় a√3। ঠিক আছে, এত একক। এবার দেখো এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে ডি, তাহলে অতএব বলতে পারি ডি সমান কি a√3। ঠিক আছে, তাহলে এবার দেখো এখান থেকে এক কাজ করবে, এর মানটা বার করে নেবে, তাহলে এ সমান কত হবে, d/√3। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে একটা ইকুয়েশন পাওয়া গিয়েছিল এস সমান 6a², এখানে লিখবে এস সমান হচ্ছে 6a²। তাহলে এখানে এর মানটা বসিয়ে দাও, 6 ইন্টু d√3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, যাবে বা এস সমান, তাহলে বা এস সমান 6 গুণিত, তাহলে d² আর √3² মানে কি শুধু 3 হয়ে যায়, 3 1 3, 3 2 6, তাহলে বা এস সমান 2d²। এটাই হচ্ছে সম্পর্ক। কিন্তু দেখো বইতে কিন্তু এরকম কোনো অপশান দেয়া নেই। ঠিক আছে, তাহলে এক কাজ করবে, বা d² সমান কিন্তু আমরা বলতে পারি s/2। ঠিক আছে, দেখবে কোনাকুনি গুণ করলে তো এটাই হবে, d² নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে s1কে s আর 2 এর সঙ্গে d² গুণ করলে কি 2d²। ঠিক আছে, তাহলে অপশান ডিটা হচ্ছে কারেক্ট। দেখো বিয়ের দাগে কি বলেছে,
যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, তাহলে লিখবে ধরি, দেখো সত্য না মিথ্যা কিন্তু বিবেচনা করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আগে তো কষে দেখতে হবে। তাহলে ধরি ঘনকটির প্রতিটি ধার সমান এ একক। তাহলে দেখো আয়তন কত হয়, তাহলে আয়তন দেখো এ কিউব ঘন একক। ঠিক আছে, এবার দেখো ঘনকটার প্রতিটা ধারের দৈর্ঘ্য আমি দ্বিগুণ করে দিচ্ছি। তাহলে লিখবে যে ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ হলে হয় সমান 2a একক। দ্বিগুণ বলেছে, তাহলে তখন আয়তন দেখো কত হয়, তাহলে আয়তন হচ্ছে 2a তার হোল কিউব, এত ঘন একক। তাহলে দেখো কত হচ্ছে 8a কিউব এত ঘন একক। তাহলে দেখো আগে আয়তন কত ছিল গো, a কিউব, এখন দেখো আয়তন কত হয়েছে 8a কিউব, মানে আগের তুলনায় দেখো 8 গুণ কিন্তু বাড়ছে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে প্রথম ঘনকে 4 গুণ হবে, তাহলে এটা মিথ্যা। তাহলে কি না, আয়তন পূর্বের 8 গুণ। তাহলে এটা আমরা কি বলতে পারি, এই বক্তব্যটা মিথ্যা দেওয়া আছে, 4 গুণ হবে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 2 দাগেরটা কি বলেছে, যে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। ঠিক আছে, এটাও কষে দেখতে হবে। আচ্ছা দেখো এবার এক উত্তর যে সংকেত দেওয়া আছে এটা কিন্তু মনে রাখতে হবে ভালো করে, কারণ পরীক্ষার সময় এই সংকেত দেওয়া থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো 1 আর হচ্ছে একটা ইউনিট এরিয়ার। ঠিক আছে, ক্ষেত্রফলের, তাহলে 1 হচ্ছে কত, 100 বর্গমিটার, মানে 100 বর্গমিটার মিলে কত হয়, 1 হয়। আর 1 হেক্টর হচ্ছে 100 ঠিক আছে, তাহলে 100 বর্গমিটার মিলে 1 আর 100টা মিলে হবে 1 হেক্টর। ঠিক আছে, তাহলে এই হেক্টরটাকে বর্গমিটারেতে কিন্তু কনভার্ট করতে হবে। তাহলে 1 হেক্টর সমান, তাহলে দেখো 100 বর্গমিটারে কী হয়, 1 হয়, আর 100টা দিলে কি 1 হেক্টর, তার মানে 1 হেক্টর মানে 100 গুণিত 100 এত বর্গমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফলটা আর কি। এবার আমরা কি জানি, ক্ষেত্রফল গুণিত উচ্চতা করলে কি হয়, আয়তন হয়। তাহলে এবার দেখো উচ্চতা তোমাকে 5 সেন্টিমিটার বলেছে। ঠিক আছে, তাহলে উচ্চতা সমান 5 সেন্টিমিটার, এটাকে কিন্তু মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 5/100 হয়ে যাবে, এত মিটার। তাহলে আয়তন দেখো, তাহলে আয়তন মানে আমরা কি জানি, ক্ষেত্রফল গুণিত উচ্চতা, তাহলে এইটা হচ্ছে ক্ষেত্রফলটা। এবার দেখো 1 হেক্টর মানে তো এত বর্গমিটার, এবার এখানে দেখো 2 হেক্টর জমিতে বলেছে, তাহলে 2 গুণিত 100 গুণিত 100, এইটা হচ্ছে পুরো ক্ষেত্রফলটা 2 হেক্টর জমির। ঠিক আছে, এবার দেখো উচ্চতা কত, 5/100, মিটারে এনেছি যেহেতু, সবে একই ইউনিট আনতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে এত ঘনমিটার। 100 আর 100 এখানে কেটে গেল, 5 100 কত, 500 দুগুণে 1000। তার মানে 2 হেক্টর জমিতে যদি 5 সেন্টিমিটার উচ্চতার বৃষ্টিপাত হয় তাহলে কত আয়তনের জল জমে আছে না, 1000 ঘনমিটার। দেখো এই বক্তব্যটা কিন্তু ঠিকই আছে। ঠিক আছে, তাহলে সত্য। আচ্ছা এবার দেখো সি এর দাগের, দেখো সি এর দাগের একেরটা কী বলেছে, যে শূন্যস্থান পূরণ করতে হবে। বলছে একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা। তাহলে আমরা দেখো আগেই পড়েছি যে সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হচ্ছে কটা না, 4টি, মানে আয়তঘন বা ঘনক যাই বলো কেন তার 4টে কর্ণ, 4টে কোণ থেকে কিন্তু টানা যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বলছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ গুণিত একটি ধারের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ছবিটা কীরকম ঘনকের হয়, এরকম হয়। এবার দেখো তার যে একটা তল বলেছে, একটা তল মানে তো বর্গক্ষেত্রটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, যদি ক্ষেত্রফলের নয় যদি কর্ণের যদি বলে, তাহলে যদি বাহুর দৈর্ঘ্যটা এই হয়
তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়ে যায় কত না a√2, মানে √2 গুণিত বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বা একটা ধারের দৈর্ঘ্য। তাহলে দেখো যেহেতু বলেছে ঘনকের একটা তল, সেটা কি হয় বর্গক্ষেত্র হয়, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√2। যদি বাহুর দৈর্ঘ্যটা a ধরি তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2, ঠিক আছে। তাহলে কি না √2 গুণিত বাহুর দৈর্ঘ্য, তাহলে ড্যাশের জায়গায় √2 বসবে, ঠিক আছে। আচ্ছা দেখো 3-এর দাগেরটা কি বলেছে, বলেছে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটিই সমান, তাহলে সেই ঘনবস্তুর নাম। তাহলে দেখো যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান হয় তাহলে সেই ঘনবস্তুর নাম হয় কি ঘনক হয়ে যায়, ঠিক আছে। ঘনকের কি দৈর্ঘ্য যা প্রস্থ যা উচ্চতার মানও কিন্তু তাই। আচ্ছা দেখো 25 দাগে কি বলেছে দেখো, বলছে একটি আয়তঘনের তল সংখ্যা হচ্ছে এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড আর কর্ণের সংখ্যা হচ্ছে পি। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত লিখি, ঠিক আছে। তাহলে দেখো যেমন লেখা আছে যে আয়তঘনের তল সংখ্যা সমান কত না এক্স, ঠিক আছে। আচ্ছা আয়তঘনের কটা তল, 6টা তল আমরা জানি, ঠিক আছে। তাহলে আয়তঘনের তল সংখ্যা এক্স মানে কি এক্সের মান হচ্ছে 6। তাহলে এবার দেখো আয়তঘনের ধার সংখ্যা, দেখো ধার সংখ্যা কত বলেছে ওয়াই, তাহলে আয়তঘনের কটা ধার 12টা ধার। দেখো আয়তঘনের যে শীর্ষবিন্দু সংখ্যা, তাহলে শীর্ষ বিন্দু সংখ্যা, দেখো ওটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করছে, তাহলে দেখো শীর্ষবিন্দু কটা 8টা হয়। আয়তঘনকে কর্ণ সংখ্যা, দেখো এটাকে পি বলেছে, আর কর্ণ সংখ্যা আমরা কটা জানি 4, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে কি বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত, তাহলে ব্যাস মানগুলো শুধু বসিয়ে দাও। দেখো এক্সের মান কত 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস হচ্ছে 4, তাহলে দেখো 8 আর 4 12 আর 6 18, 18 মাইনাস 12 করলে কত 6, ঠিক আছে। তাহলে এর মান হচ্ছে 6। দেখো 2-এর দাগেরটা কী বলেছে, বলছে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য, আয়তঘনের মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে মাত্রা, ঠিক আছে। তাহলে আয়তঘনের মাত্রাগুলোর দৈর্ঘ্য বলেছে 4, 6, 4 একক, এবং দুটো আলাদা আয়তঘন আছে, ঠিক আছে। আর 8 আর একটা 2h-1 আর একটা হচ্ছে 2 একক। তার মানে প্রথম যে আয়তঘন তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4, 6, 4, আর দ্বিতীয় যে আয়তঘন তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 8, 2h-1 আর একটা হচ্ছে 2। বলছে আয়তঘন দুটোর ঘনফল হচ্ছে সমান, তাহলে এইচের মান কত, তাহলে দেখো তাহলে 8 ইন্টু 2h-1 ইন্টু 2, তাহলে এইটার একটা আয়তন তার সঙ্গে 4 গুণিত 6 গুণিত 4 এই একটা আয়তন, দুটো আয়তন কি সমান বলেছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার গুণফল। তাহলে এবার 2h-1 সমান, তাহলে 4 গুণিত 6 গুণিত 4, এইদিকে 8 আর 2 যে গুণ হয়েছিল ডান দিকে নিয়ে এসো, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। কাটাকাটি করো, দেখো 4 একে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এখানে 4 কেটে গেল, তাহলে দেখো কত হচ্ছে 6 পড়ে আছে। তাহলে 2h-1 সমান হচ্ছে 6, বা 2h সমান 6 প্লাস 1, তাহলে বা h সমান 6 প্লাস 1 মানে কি 7/2, যদি দশমিকে আনো 3.5, ঠিক আছে। তাহলে h এর মান কত না অতএব h সমান 3.5 একক, ঠিক আছে। একক লেখা দরকার শুধু 3.5 লিখলেই চলবে, ঠিক আছে। দেখো 3-এর দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, প্রায় আসে পরীক্ষায়, যে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে, ঠিক আছে। তাহলে লেখো ধরি ঘনকটির আগে প্রতিটি ধারের দৈর্ঘ্য ছিল সমান a একক। ধরে নিচ্ছি আগে যে ঘনকটা ছিল তার প্রতিটা ধারের দৈর্ঘ্য হচ্ছে a একক করে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দেখো বার করো এই অনুযায়ী, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল
6 স্কোয়ার এত বর্গ একক। ঠিক আছে, বলছে এখন প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কিন্তু 50% করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে লিখবে যে প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে হয়। ঠিক আছে, তাহলে তো আগে ছিল এ, তার ওপর 50% বাড়ছে, তাহলে এ প্লাস, তাহলে এর ওপর আরও 50% এত একক। তাহলে দেখো 50 একে 50, 50 দুগুণে 100, তাহলে এ প্লাস এ বাই 2 একক। লসাগু করো 2, এখানে 2a প্লাস এ এত একক। ঠিক আছে, তাহলে হচ্ছে কত 3a বাই 2 একক। তাহলে এবার দেখো এর যদি 50% করে বৃদ্ধি পায়, তাহলে এখন প্রতিটা বাহুর দৈর্ঘ্য এত করে কিন্তু, তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় দেখো, তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল দেখো সূত্র একই কিন্তু 6 গুণিত বাহু স্কোয়ার, তাহলে 6 গুণিত, এবার এখন প্রতিটা বাহু কত গো 3a/2 করে, তাহলে এত তার হোল স্কোয়ার এত বর্গ একক। ঠিক আছে, তাহলে দেখো 6 গুণিত 9a স্কোয়ার বাই হচ্ছে 4 এত বর্গ একক। 2 দুগুণে 4, 2 3-এ 6, তাহলে হচ্ছে 27 স্কোয়ার বাই 2 এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এবার দেখো কত ডিফারেন্স হচ্ছে দেখতে হবে ক্ষেত্রফলের। আগে ক্ষেত্রফল 6 স্কোয়ার ছিল, এখন বেড়ে 27 স্কোয়ার বাই 2 হচ্ছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল। তাহলে দেখো 27 স্কোয়ার বাই 2, আর আগে ছিল কত 6 স্কোয়ার, তাহলে এত বর্গ একক। দেখো 2 লসাগু, এটা হচ্ছে 27 স্কোয়ার, 6 দুগুণে 12, 12 স্কোয়ার এত বর্গ একক। দেখো বিয়োগ করলে হবে 15 স্কোয়ার বাই 2 এত বর্গ একক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বলেছে তাহলে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার। ঠিক আছে, তাহলে দেখো যতটা বাড়লো সেটা থাকবে কোথায় উপরে 15 স্কোয়ার বাই 2। এবার দেখো যতর মধ্যে বাড়লো সেটা থাকবে নিচে। দেখো আগে ছিল 6 স্কোয়ার, সেইটা বেড়ে তো এত হয়েছে, তার মানে 6 স্কোয়ারের মধ্যে এতটা বেড়েছে বলেই এততে এসে পৌঁছেছে। ঠিক আছে, তাহলে 6 স্কোয়ারের মধ্যে বাড়ে এত, তাহলে একে কত 6 স্কোয়ার বাই, ঠিক আছে, তাহলে 15 স্কোয়ার বাই 2 বাই 6 স্কোয়ার ইন্টু, এবার 100-র মধ্যে কত বাড়ে, তাহলে ইন্টু 100। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়মে করা যাবে, নাহলে একবারে করে দেবে। তাহলে যেটা বাড়ছে সেটা কোথায় থাকবে উপরে থাকবে, যতর মধ্যে বাড়ছে সেটা থাকবে নিচে। ঠিক আছে, ইন্টু শতকরা বলেছে বলে 100 এত পার্সেন্ট, তাহলে 15 স্কোয়ার বাই 2 ইন্টু, তাহলে দেখো এটা ভাগ হয়ে আছে, তাহলে 1/6 স্কোয়ার ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে একবারও করতে পারো, নাহলে ঐকিক নিয়মও করতে পারো। ঠিক আছে, যে 6 স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে বাড়ে কত 15 স্কোয়ার বাই 2, তাহলে 1-এর মধ্যে বাড়বে কত না এইটা ভাজিত 6 স্কোয়ার, তাহলে 100-র মধ্যে বাড়বে কত না ইন্টু 100। নাহলে একবারে এইটা মনে রাখবে, যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা উপরে, যতর মধ্যে বাড়ছে সেটা নিচে। ঠিক আছে, আর ইন্টু 100। এবার কাটাকাটি করবে, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 3 দুগুণে 6, 3 5-এ 15, 2 1-কে 2, 50 দুগুণে 100, 2 1-কে 2, 25 দুগুণে 50, তাহলে 5 25-এ 125%। ঠিক আছে, দেখো 4-এর দাগেরটা কী বলেছে, এটাও একটা ভালো অঙ্ক। বলছে 3টে নিরেট ঘনক আছে যাদের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, মানে 3টে আলাদা আলাদা ঘনক আছে আর কি। ঠিক আছে, এবার ঘনক 3টিকে গলিয়ে একটা নতুন নিরেট ঘনক তৈরি করা হলো, তাহলে নতুন ঘনকটির একটা ধারের দৈর্ঘ্য কত হবে। তার মানে এরকম একটা ঘনক, এর প্রতিটা ধারের দৈর্ঘ্য কত করে 3 করে, এই একটা ঘনক, এর প্রতিটা ধারের দৈর্ঘ্য কত করে 4 করে, এই একটা ঘনক, এর প্রতিটা ধারের দৈর্ঘ্য কত করে 5 করে। তাহলে এই 3টে ঘনককে গলিয়ে একটা কি করা হচ্ছে গো এরকম বড় ঘনক তৈরি করা হচ্ছে।
ঠিক আছে, তাহলে এর প্রতিটা ধারের দৈর্ঘ্য তোমাকে বার করতে হবে। তাহলে দেখো, তাহলে এর আয়তন প্লাস এর আয়তন প্লাস এর আয়তন, এই তিনটা আয়তন মিলিয়ে এর আয়তন, কারণ তিনটে কি গলিয়ে তো এটা বানানো হচ্ছে। ঠিক আছে, তাহলে লিখবে, ধরি নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান এ একক। ঠিক আছে, তাহলে আয়তন কত হবে, এ কিউব ঘন একক। সেটা কার, আমি ধরে নিচ্ছি এই যে নতুন যে ঘনকটা তৈরি হলো তার প্রতিটা ধারের দৈর্ঘ্য একক করে, তাহলে এর আয়তন কত হবে গো, এ কিউব ঘন একক। তার মানে এর আয়তন প্লাস এর আয়তন প্লাস এর আয়তন মিলিয়ে কি এ কিউব ঘন একক। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা প্রতিটা ধারের দৈর্ঘ্য কত করে বলেছিল, তাহলে একবারে শর্ত অনুসারে দেখো, প্রথম যে ঘনক আছে তার প্রতিটা ধারের দৈর্ঘ্য হচ্ছে তোমার 3 সেন্টিমিটার করে, তাহলে কত, তাহলে 3 কিউব প্লাস দ্বিতীয়টার প্রতিটা ধার 4 করে, তাহলে আয়তন 4 কিউব, আর তৃতীয়টার প্রতিটা ধার কত করে, 5 করে, 5 কিউব, তাহলে এই তিনটা আয়তন মিলিয়েই বড় ঘনকটা, তাহলে এর আয়তন কত, এ কিউব। ঠিক আছে, তাহলে দেখো এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে 3 কিউব মানে কত, 27, তাহলে বা 27 প্লাস 4 কিউব হচ্ছে 64, 5 কিউব হচ্ছে তোমার 125, সমানই হচ্ছে কি এ কিউব। তাহলে যদি যোগ করো, 5 আর 4 9 7 16 6, হাতে রইল 1, 6 2 8, আর 10 আর 1 11 1, 1 আর 1 2, এইটা। ঠিক আছে, বা তাহলে এ কিউব মানে 216, তাহলে দেখো এ সমান কত হবে না, এ সমান 216, এখানে কিউব রুট। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে কিউব রুট 216কে যদি তুমি মৌলিক উৎপাদকে ভাঙো, ঠিক আছে, সরি 216, তাহলে দেখো এটা হবে তোমার 108, 2 54, 27 দুগুণে 54, 3 9 27, 3 3 9, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এবার দেখো কিউব রুট যদি তুলে দাও, 3টে 2 মিলে কি একটা 2, 3টে 3 মিলে একটা 3। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6। তাহলে অতএব নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। ঠিক আছে, দেখো 5 দাগেরটা কি বলেছে, একটি ঘরে দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটার উচ্চতা 4 মিটার হলে ঘরটার মেঝের ক্ষেত্রফল কত। ঠিক আছে, এটা খুবই সোজা অঙ্ক, দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে, মোটামুটি এটা আইডিয়া করে নিলেই হবে। ঠিক আছে, এটা ছবি আঁকারও প্রয়োজন নেই। তাহলে দেখো এরকম একটা ঘর, তাহলে দেখো এই একটা দেয়াল, সংলগ্ন দেয়াল মানে কি, তার মানে এই একটা, ঠিক আছে, আর ধরো এই একটা, বা তুমি এই দেয়ালটা, এটা মেঝে হয়ে গেল। ঠিক আছে, এই যে এই দেয়ালটার সঙ্গে এই দেয়ালটা কি সংলগ্ন। ঠিক আছে, তাহলে বলছে কি না মেঝের ক্ষেত্রফল কত। তাহলে দেখো যদি এই দেয়ালটা ধরি, তার দৈর্ঘ্য কত, 12, আর দেখো প্রস্থ কত হচ্ছে, 8 হচ্ছে। দেখো উচ্চতার এখানে কোনো প্রয়োজনই নেই, কারণ তুমি তো মেঝের ক্ষেত্রফল বার করবে, এটা তো মেঝে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে একদম লিখে দাও যে মেঝের ক্ষেত্রফল সমান 12 গুণিত 8, এত বর্গমিটার, তার মানে 96 বর্গমিটার। ঠিক আছে, তার মানে কি সংলগ্ন দেয়াল মানে এই একটা লেগে আছে এরকম দেয়াল, এই একটা দেয়াল, তার সঙ্গে দেখো এই দেয়ালটা কিন্তু সংলগ্ন লেগে আছে। ঠিক আছে, তার মানে দৈর্ঘ্য 12 আর এই দিকটা কত 8, তার মেঝের ক্ষেত্রফল যদি জানতে চাও তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এখানে উচ্চতা আর কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে 4 নম্বর চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।